ছুটির দিনে একটু ইচ্ছা হলো কোথাও থেকে ঘুরে আসি, আর যেমন ইচ্ছা তেমন কাজ। দুই বন্ধুতে মিলে চলে এলাম বজবজ কালীবাড়ি মন্দিরে। শোনা যায় যে এখানে বুকের ওপর মূর্তি রেখে সাধনা করেছিলেন কমলাকান্ত। কমলাকান্তের আরাধ্য কালীই হলেন বজবজের খুকি। ধীরে ধীরে শীত পড়ছে এবার। হোগলা বনের ওপর জমছে কুয়াশার আস্তরণ। তার মধ্যেই ছোট্ট একটি কুটির, গোলপাতার ছাউনি, একচালা। সেখানেই তপস্যা করছেন এক কালী সাধক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিথর নিস্তব্ধতা। মাঝে মাঝে সেই স্তব্ধতা ভেঙে দিচ্ছে পেঁচা, শেয়াল, কুকুরের ডাক। ছড়িয়ে রয়েছে ধিক ধিক করে জ্বলতে থাকা আতপোড়া শবদেহ আর পোড়া কাঠের গন্ধ। এমন সময় ডাক পড়ল তার। ধ্যান ভাঙতেই টের পেলেন হোগলার ছাউনির ফাঁক থেকেই যেন ঠিকরে উঠছে আগুনের আভা। কেউ আগুন জ্বালিয়েছে বাইরে। কিন্তু এই মধ্যরাতে কে এসে হাজির হয়েছে তার দুয়ারে? মৃত্যুর ঘটনা ঘটলেও ঘন জঙ্গল পেরিয়ে এই শ্মশান চত্বরে আসার সাহস দেখায় না কেউ। তবে দরজা খুলেই তিনি দেখলেন দুজন বিশাল আকার ছায়া মূর্তি। হাতে জ্বলছে মশাল, আর হাত বিশেক দূর দিয়ে বয়ে চলা গঙ্গার ধারে থমকে আছে বিষমণি নৌকো। তবে যা ভেবেছিলেন তেমনটাই সত্যি। ডাকাতরা এসে হাজির হলো দরজায়, কিন্তু এভাবে ডাকলো কেন তারা? লুট করার ইচ্ছা থাকলে তো পলকা দরমা ভেঙেই ঢুকে পড়তো। বিষয়টা পরিষ্কার হলো খানিক বাদে। ডাকাত সর্দারের গা পুড়ে যাচ্ছে জ্বরে। পানীয় জলের জন্যই তাই কুটির দেখে দাঁড়িয়ে পড়া এই শুনশান প্রান্তরে। সেই ফাঁকে হয়ে যাবে ভাগ বাটোয়ারাও। জানা গেল সুদূর বর্ধমান থেকে লুট করে আসছেন তারা। গন্তব্য আরও দক্ষিণের রামকেষ্টপুর, যার বর্তমান নাম কাকদ্বীপ রামকৃষ্ণনগর। লুট বন্টনের সময়েই সোনার অলংকার আর দামি থালা বাসনের মধ্যেই সাধকের চোখে পড়ল চকচক করতে থাকা পাথরের এক মূর্তি, কালী মূর্তি। দৈর্ঘ্যে মাত্র 1 হাত। আগ্রহ দেখিয়েই এগিয়ে এলেন সেই সাধক। ডাকাত সর্দার কেষ্টপাত্রকে জিজ্ঞেস করলেন দেবীকে জল বাতাসা দিয়েছেন কিনা তারা। আর তাতেই শঙ্কা জাগল সর্দারের মনে। তবে কি রুষ্ট হয়েছেন দেবী? অভিশাপেই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি? না, আর সময় নষ্ট করা চলে না। কষ্টি পাথরের তৈরি সেই মূর্তি সাধকের কাছে রেখেই চলে গেলেন ডাকাতরা। আর গঙ্গা তীরবর্তী ছোট্ট কুটিরে জায়গা হলো দেবীর। যে সময়ের কথা হচ্ছে সেটা 1892 কি 93 সাল। বজবজে এভাবেই হাজির হয়েছিলেন খুকিমা। ধীরে ধীরে সেখান থেকেই গড়ে উঠেছে বজবজ কালীবাড়ি। আর যে সাধকের কথা হচ্ছে তার নাম দয়াল ঠাকুর। পরবর্তী অমাবস্যাতেই শ্মশানের মাঝে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হন দেবী। দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ স্থাপন করেন সেই বিগ্রহ। তবে সেদিন দয়াল ঠাকুরের আশ্চর্য লেগেছিল অন্য এক জায়গায়। পাথরের তৈরি এই মূর্তি যে চুরি করে আনা হয়েছে তা কোনো রাজবাড়ি থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল তার কাছে। তার কারণ বিগ্রহের গঠন। অখণ্ড কোষ্ঠী পাথরের তৈরি এই মূর্তি বড় কোনো পাথর থেকে কেটে বানানো। এমনকি দেবীর গলার নরমুণ্ডের মালাও খোদাই করে তৈরি। এই যে কোনো সাধারণ শিল্পীর হাতের কাজ হতে পারে না তা বুঝতে অসুবিধা হয়নি তার। পরে স্বামী পূর্ণানন্দই করেছিলেন সেই রহস্য উদ্ঘাটন। জানা যায় যে মূর্তিটি ডাকাতি করে আনা হয়েছিল সুদূর বর্ধমান রাজবাড়ি থেকে। তবে রাজবাড়ি বলা ভুল হবে খানিকটা। রাজবাড়ি সংলগ্ন এক মন্দির থেকেই উঠিয়ে আনা হয়েছিল দেবী বিগ্রহকে। সেখানেই এই মূর্তির পুজো করতেন কালী সাধক কমলাকান্ত। হ্যাঁ, ঐতিহাসিক শাক্ত কবি, গায়ক, সাধক কমলাকান্ত ভট্টাচার্য। আর সেই মূর্তির সঙ্গেই জড়িয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। কমলাকান্তর জন্ম বর্ধমানের চাঁপা গ্রামে আনুমানিক 1769 কিংবা 1772 সালে। ছোটবেলাতেই হারিয়েছিলেন বাবাকে, আর সেই শূন্যস্থানে জায়গা করে নিয়েছিল আধ্যাত্মিকতা। কিশোর বয়সেই বিশালক্ষী মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধি লাভ করেন কমলাকান্ত। বয়স যত বেড়েছে তার, কালী সাধনার কথা ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। বর্ধমানের মহারাজ তৈজসচন্দ্রের কানেও পৌঁছেছিল সেই কথা। তিনি কমলাকান্তকে আমন্ত্রণ জানান তার দরবারে। তার আধ্যাত্মিকতা এবং শক্তি সাধনায় মুগ্ধ হয়ে নিয়েছিলেন দীক্ষাও। বর্ধমান রাজবাড়ির কাছেই বোরহাট অঞ্চলে তিনি কমলাকান্তকে তৈরি করে দেন একটি মন্দির, আর সাধনার জন্য হাতখানেকের এক পাথরের কালীমূর্তি। তবে সাধারণ পরিচিত কালীমূর্তির থেকে একটু অন্য এই বিগ্রহ। পায়ের তলায় নেই শিব। কথিত আছে কমলাকান্ত শায়িত অবস্থায় নিজের বুকের ওপর এই মূর্তি রেখেই আরাধনা করতেন দেবীর।
রাজা তৈজসচন্দ্রের পুত্র প্রতাপচন্দ্র পরবর্তীকালে শিষ্য ছিলেন কমলাকান্তর। তিনিও দায়িত্ব নিয়ে করেছেন কমলাকান্তের সৃষ্টি সংগ্রহের পৃষ্ঠপোষকতা। 1821 সালে বোরহাটে মারা যান সাধক কমলাকান্ত। তবে থেকে যায় মন্দিরটি, চলত নিয়মমাফিক পূজা অর্চনাও। তার বছর 60 পরে ঘটে সেই ডাকাতির ঘটনা। বজবজে দেবী বিগ্রহের প্রতিষ্ঠা হওয়ার পর দয়াল ঠাকুর মন্দিরের পুজোর জন্য আহ্বান জানিয়েছিলেন ফুল্লরা পীঠের পুরোহিত রামজি সাধুকে। তান্ত্রিক জীবনের আগে এই দুই সাধকই কাজ করতেন ব্রিটিশ বাহিনীতে। পরিচয় সেই সময় থেকেই। অযোধ্যা নিবাসী বলভদ্র পাণ্ডে অর্থাৎ রামজি সাধু বেশ কিছু বছর ছিলেন বজবজের শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরে। বিগ্রহের আকারের কারণেই খুকিমাই বলে দেবীকে ডাকতেন রামজি সাধু। তা থেকেই ছোট মফস্বলে খুকি মা হিসাবে বিখ্যাত হন ঐতিহাসিক দেবী মূর্তি। তবে এই পুরো গল্প অজানা হলেও রামজি সাধুকে অনেকেই চেনেন, একটু অন্য রকমভাবে, একটু অন্য গল্পে। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উপন্যাসে গোসাই বাবা চরিত্রটির আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিটিই হলেন আসলে রামজি সাধু। আর ধাত্রী দেবতা যে মূলত তারাশঙ্করেরই আত্মজীবনী, তার উল্লেখ পাওয়া যায় চিঠিতে। মৃত্যুর আগের দিন অবধিও তার সঙ্গে পারিবারিক যোগাযোগ ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তিনি তৈরি করে দেন রামজি সাধুর সমাধি, সে এক অন্য ইতিহাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও নিজে বেশ কয়েকবার এসেছেন এই বজবজের কালীবাড়িতে। যাই হোক, গোলপাতার সেই ছাউনি থেকে বজবজ কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠা হয়েছিল রামজি সাধুর আমলে। গঙ্গার লাগোয়া অঞ্চলে প্রায় বানের জলে প্লাবিত হতো কুটির। বজবজেরই বাসিন্দা একটি যাত্রা দলের মূল কর্মকর্তা অধর দাস ছিলেন রামজি সাধুর একনিষ্ঠ ভক্ত। সমস্যার সমাধান করতে তিনিই তৈরি করে দেন 8 ফুট বাই 8 ফুটের ছোট্ট পাকা মন্দির। তবে ধীরে ধীরে পরিধি বেড়েছে তার। কালী মন্দিরের পাশাপাশি কালীবাড়ির প্রাঙ্গণে গড়ে উঠেছে একাধিক দেবদেবীর মন্দির। আর বর্ধমানের কমলাকান্তের সেই মন্দির, মূর্তি চুরি হয়ে যাওয়ার পর থেকে সেখানে পুজো হতো দেবীর মাটির মূর্তিতে। কালী পূজার সময় চলত 3 দিনব্যাপী উৎসব। তবে 2015 সালে সেই মন্দির পুনর্গঠন হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে 6 ফুটের পাথরের কালী মূর্তি। পৃষ্ঠপোষক বর্ধমান রাজপরিবারই। বোরহাট আর বজবজ শতাব্দী পেরিয়ে এসে এই দুই শহরের মধ্যে এখনো ইতিহাস আর অতীতের সাক্ষ্য বয়ে নিয়ে চলেছে দুটি মন্দির, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার শাক্ত সাহিত্য আর মাতৃ আরাধনার প্রাচীন গল্প। অতি জাগ্রত ও ইতিহাস সমৃদ্ধ এই বজবজের কালী মন্দিরের দেবী চতুর্ভুজা, খড়গধারিণী, মুন্ডমালিনী। দেবীর জিহ্বা সোনার তৈরি। কথিত আছে স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফেরার সময় এই মন্দির দর্শন করেছিলেন। বজবজের কালী মন্দিরের ইতিহাস, পুরাতন ঐতিহাসিক সমৃদ্ধময় যে ইতিহাস, সেটা আপনাদের এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ফ্রেশ পর্ব বা ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে।